এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ভালোবাসি রাইসা, খুব খুব বেশি ভালোবাসি। আমিও ভালোবাসি রে। সকালে নাস্তা শেষে রুমে যাওয়ার সময় রিদান রিয়াকে রুমে আসার জন্য বলে। অবশ্য রিদান না ডাকলেও ওকে যেতেই হতো, কেননা বিয়ের পর এই কয়েক মাসে রিয়া সবকিছু নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। কখন কার কি প্রয়োজন সবকিছুই মুখস্থ হয়ে গেছে ওর। তাই হাতের টুকুন শেষ করে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে রুমের দিকে যায়। বিয়ের পর থেকে শাড়ি পরে সবসময়। রিদান বলেছিল ওর শাড়ি পছন্দের। শুরুতে রিয়ার কিছুটা কষ্ট হয়েছে শাড়িতে নিজেকে মানিয়ে নিতে, ধীরে ধীরে শাড়িতেই অভ্যস্ত হয়ে গেছে। রিয়া রুমে ঢুকে দেখে রিদান অফিসে যাওয়ার জন্য তৈরি হওয়া শেষ, শুধুমাত্র গলার টাইটা পরা বাকি, যা রিদান নিজের হাতে ধরে রেখেছে। রিদানের হাত থেকে টাইটা নিজের হাতে নিয়ে ওর একদম কাছে গিয়ে পরিয়ে দিতে দিতেই বলে, আপনি যে কি আমি আজও বুঝতে পারলাম না, একটা টাই এটাই পরতে জানেন না? আমি যখন ছিলাম না তখন কি এটা না পরেই অফিসে যেতেন নাকি? রিদান রিয়ার কোমর জড়িয়ে আরো কাছে টেনে নিয়ে বলে, তখন তো তুমি ছিলে না, তাই নিজেই কষ্ট করে পড়ে নিয়েছি। এখন তুমি আছো, তাই বলে সব ভুলে গেছি। রিদানের কাছে আসায় রিদানের স্পর্শ গায়ে শিহরণ বয়ে যায়। যদিও এই ছোঁয়া, এই কাছে আসা ওর প্রথম দিন থেকেই পরিচিত, তবু সবটাই নতুনের মতোই আজ ওর কাছে। রিয়া বলে, এত ভুলো মন হলে কি চলবে বলুন তো? চলছে, কারণ আমার সবকিছু স্মরণ করাতে আমার এই লক্ষ্মী বউটা যে আছে। টাই পরানো শেষ হলে রিয়া বলে, হয়েছে, ছাড়ুন, আমার অনেক কাজ আছে, যেতে হবে। তোমার কাজের দ্বারা শুধু আমার কাছে, বাকিদের কাছে তো সময় অফুরন্ত হয়ে যায়। তাদের কাছে গেলে ভালোবাসা উতলে পড়ে। সময় অফুরন্তই তো। কপাল গুণে এত ভালো শ্বশুর শাশুড়ি পেয়েছি, কত ভালোবাসে আমায়। আমি কি ভালো না বেশি থাকতে পারি? আর আমি আমাকে ভালোবাসো না? রিদানের মুখের কথা শুনে নিজের মুখের কথা হারিয়ে ফেলে রিয়া। মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে থাকে, কোনো কিছুই বলতে পারে না। রিয়ার কোনো উত্তর না পেয়ে রিদান আবারও বলে, কি হলো বলো, ভালোবাসো আমায়? রিদান হতাশ হয়ে রিয়ার কপালে চুমু দিয়ে বলে, আসছি আমি, সাবধানে থেকো। রিদান রুম থেকে চলে যায় বাইরে। এদিকে তখনও মাথা নিচু করে নিচের দিকেই তাকিয়ে আছে। ওর চোখ দিয়ে ধীরে ধীরে পানি গড়াতে থাকে। এই কয়েক মাসে হৃদকে ভোলার অনেকটাই চেষ্টা করেছে, কিছুটা সফলও হয়েছে ভুলতে। তবে হৃদ ওর মনের কোথাও না কোথাও এখনো রয়ে গেছে। হৃদের কথা ভুলতে সারাদিনই এটা ওটা করে ব্যস্ত থাকার চেষ্টা করে। কখনো বই পড়ে, কখনো বাড়ির বাগানে ঘুরে বেড়ায়, কখনো বা বাবা মায়ের সাথে আড্ডায় মন নিবেশ করে। এত কিছুর পরও ব্যর্থ সে। নিজের কাছে নিজেই ব্যর্থ হয়ে নিজেও কষ্ট পাচ্ছে, সেই সাথে রিদান কোনো দোষ না করেও কষ্ট পাচ্ছে। রাইসা নূর দুজনেই পার্কে এক কোণের বেঞ্চে বসে কথা বলছে। এর মাঝে জিম এসে রাইসার দিকে তাকিয়ে ওর পাশে বসে। রাইসা জিমকে বলে, তোর এত লেট হলো যে? মিস করছিলি নাকি আমায়? জিমের কথায় রাগী চোখে তাকায় রাইসা, যা দেখে জিম গড়গড় করে বলতে শুরু করে, দাঁড়া বলছি, ওভাবে তাকাস কেন? জানিসই তো আমাকে কত দূর থেকে আসতে হয়। তাছাড়া রাস্তায় আজ প্রচুর জ্যাম ছিল, তাই লেট হয়ে গেল। জিমের কথা শেষে নূর হতাশ ভঙ্গিতে বলে, আগের দিনগুলোকে আমি অনেক মিস করি রে। কতই না ভালো ছিল সেই দিনগুলো, কিন্তু ভাগ্য দেখ, 3 জনের 3 ইউনিভার্সিটি এলো, 3 জনেই 3 দিকে। রাইসা বলে, রে, কেন যে আমাদের সাথেই এমনটা হতে হলো? আর যদি আমরা একসাথে থাকতাম। জিম রাইসার গাল টেনে বলে, আমরা তো আগের মতোই আছি, কিন্তু তুই তো দিন দিন মোটকু হয়ে যাচ্ছিস। এভাবে চলতে থাকলে আর কতদিন গেলে তোর ওই মোটকু চেহারার জন্য আর কেউ পছন্দ করবে না। জিমের কথা শুনে রাইসার চোখে মুখে রাগ স্পষ্ট ফুটে উঠেছে, যা দেখে জিম রাইসার মার খাওয়ার হাত থেকে বাঁচার জন্য আগেই দৌড়াতে শুরু করে। রাইসাও ছুটছে ওর পিছু পিছু। এতক্ষণ নিজের হাসিকে দমিয়ে রাখলেও ওদের কাণ্ড দেখে আর হাসিকে দমিয়ে রাখতে পারেনি। নূরের হাসির মাঝেই কেউ একজন বলে ওঠে, বাহ, দারুণ তো, আমাকে টেনশনে রেখে এখানে হাসছিস তুই? পেছনে গলার স্বর শুনে পেছনে ফিরে তাকায় নূর, দেখে হৃদ। নূর অবাক হয়ে বলে, তুই এখানে? হৃদের আগেও বেশ কয়েকবার নূরদের এই পার্কে আড্ডা দিতে দেখেছিল, তাই ওর নূরকে খুঁজতে বেগ পেতে হয়নি। হৃদ নূরের কথা জবাব না দিয়ে বলে, আগে বল তোর ফোন কোথায়? কতবার কল দিলাম কিন্তু মহারানী সেদিকে কোনো খেয়াল আছে?
জানিস তোকে কলে না পেয়ে কতটা টেনশন হচ্ছিল আমার। নূর দু হাতে কান ধরে আদুরে গলায় বলে, সরি, ক্লাসে আগে ফোন সাইলেন্ট করে রেখেছিলাম, এ কথা মনেই ছিল না। আর এরকম হবে না, এবারের মতো মাফ করে দাও আমায়। কথা শেষে নূর হৃদের বুকে মাথা রেখে চোখ বুজে নেয়। হৃদও পরম যত্নে জড়িয়ে নিয়ে নূরের মাথায় হাত বুলাতে শুরু করে। এদিকে জিম ও রাইসা ছুটতে ছুটতে নূরের থেকে অনেকটা দূরে চলে এসেছে। জিম হঠাৎ থেমে যায়। জিমকে থামতে দেখে রাইসাও থেমে যায়। জিমের দিকে এগিয়ে যেতে নিয়েও পিছিয়ে যেতে নেবে, তখনই জিম রাইসাকে টেনে একটা দেওয়ালে ওর এক হাত চেপে ধরে দাঁড় করিয়ে নেয়। জিম ধীরে ধীরে অন্য হাতটা এগিয়ে নিয়ে ওর গালে রেখে ঠোঁটে স্লাইড করতে শুরু করে। সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে রাইসা। অদ্ভুত শিহরণ বয় দেহে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি করছিস? ইচ্ছা কথা শেষ করতে পারে না রাইসা। তার আগেই ওর ঠোঁট নিজের দখলে করে নেয় জিম। 2 মিনিট পর রাইসার ঠোঁট ছেড়ে দাঁড়ায় জিম। দুজনেই হাঁপাতে শুরু করে। রাইসার একটু হলে দম আটকে মরেই যেত জানো। লজ্জায় রাইসা মুখ লুকানোর জায়গা না পেয়ে জিমের বুকেই মুখ লুকায়। ঘড়ির কাঁটা রাত 11টা ছুঁই ছুঁই। 10:30টার দিকে বাড়ির কম বেশি সবাই ঘুমিয়ে যায়। হৃদ ঘুমানোর আগে নিজের বিছানায় আধশোয়া হয়ে ফোন টিপছিল হৃদ। কোন সময় দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে নূর। সোজা ওর পাশে বসে ওর কাঁধে মাথা রাখে। যা দেখে হৃদ নূরকে ফিসফিস করে বলে, কি করছিস? নিজের রুমে যা, কেউ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। কিছু হবে না, সবাই ঘুমিয়ে গেছে। তাতে কি হয়েছে? তোকে বলেছিলাম না রাতে প্রয়োজন ছাড়া আমার কাছে আসবি না। এমন করে বলছো কেন? রুমে খারাপ লাগছিল একা থাকতে, তাই একটু তোমার কাছে। তাই বলে এসব বলতে হবে? আসবো না তোমার কাছে, থাকো, গেলাম আমি। নূর চলে যেতে নিলেই ওর হাত টেনে নিজের কাছে টেনে নেয়। নিজের ছাড়িয়ে নিতে চায়, কিন্তু হৃদের শক্তির সাথে পেরে ওঠে না। হৃদ নূরের এলোমেলো চুলগুলোকে নিজের হাতে ঠিক করে দেয়। নূরের দুগালে হাত রেখে কপালে চুমু দিয়ে বুকের সাথে জড়িয়ে নেয়। নূর হৃদের থেকে এই সামান্য যত্ন ভালোবাসা পেয়ে হৃদের বুকে ঘাপটি মেরে বলে। কিছু সময় যাওয়ার পর নূর হৃদকে বলে, শুনছো? শুনছি, বল। নূর কোমল কণ্ঠে বলে, আকাশে আজ বিশাল বড় চাঁদ উঠেছে। আকাশে চলো না দুজন মিলে একসাথে দেখি। প্লিজ না করো না। প্রিয় মানুষটার এমন আবদার কি না করা যায় কখনো? হৃদও না করতে পারেনি। চল দুজন মিলে চন্দ্রবিলাস করবো আজ। বলে প্রথমে হৃদ রুমের বাইরে আসে কেউ জেগে আছে কিনা তা দেখার জন্য। বিপদ তো আর বলে কয়ে আসে না। দেখে সব রুমেরই লাইটগুলো অফ করে দেওয়া, তার মানে সবাই ঘুমিয়ে পড়েছে। তাই রুমে এসে নূরের হাত ধরে ধীরে সুস্থে বাড়ির বাইরে চলে আসে। ওদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে আসে, যেখানে দিনের বেলাও কাউকে দেখতে পাওয়া যাবে কিনা তারও সন্দেহ আছে। রাতের বেলা এই দিকটায় কাউকে দেখা আকাশের চাঁদকে নিজের হাতে কাছে পাওয়ার মতো বিষয়, তাই এই দিকটায় ওদের জন্য সেফ। দুজনে ঘাসের ওপর একে অপরের হাতে হাত রেখে বসে। নূর হৃদের কাঁধে মাথা রেখে সুন্দর চাঁদটার দিকে চেয়ে থাকে। হৃদ চাঁদের আলোয় নিজের চাঁদকে দেখে প্রাণ জুড়িয়ে নেয়। নূর চাঁদকে দেখা বাদ দিয়ে হৃদের দিকে তাকাতে দেখে ওর দিকে চেয়ে আছে হৃদ। নূর বলে, কি দেখছো এভাবে? আমার চাঁদকে দেখছি। চাঁদ তো আকাশে, তাহলে আমার দিকে তাকিয়ে কিভাবে চাঁদ দেখা যায়? তুই তো আমার চাঁদ। নূর লজ্জা পেয়ে দুহাতে নিজের মুখ ঢেকে নিয়ে বলে, ধুর, তুমিও না কি সব বলো, আর শুধু শুধু লজ্জা দাও আমাকে। ভুল কিছু তো বলিনি। এই চাঁদের আলোয় তোকে অপরূপ সুন্দরী লাগছে। চাঁদের আলোয় তোকে আরো বেশি মায়াবী করে তুলেছে, যে মায়াতে নিজের অজান্তেই নিজেকে হারিয়ে ফেলেছি। হৃদের কথায় নূর লজ্জায় নুয়ে পড়ে, শিহরণ বয় দেহে। নূর কোনো কথা না বলে ওভাবে নিচের দিকে চেয়ে থাকে। কিছু সময় ওভাবেই কেটে যায়। হৃদ এখনো তার মায়াবতীর দিকে চেয়ে আছে, যে মায়া দিনে দিনে বেড়েই চলেছে। হঠাৎই হৃদ নূরকে নিজের কোলে তুলে নিয়ে বাড়ির দিকে চলতে শুরু করে। নূর দুহাতে হৃদের গলা জড়িয়ে ধরে। একবার তাকায় হৃদের মুখের দিকে, আবারও চোখ ফিরিয়ে নিয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। বাড়ির দরজার সামনে এসে নূরকে নামিয়ে দেয়। দুজনই একসঙ্গে শব্দহীনভাবে এগোতে থাকে নূরের রুমের দিকে। নূর ওর রুমে প্রবেশ করতে যাবে, তার আগে হৃদ ওকে কাছে টেনে নিয়ে ওর কপালে ভালোবাসার পরশ দিয়ে দেয়। নূর নিজের চোখ বুঝে প্রিয় মানুষটির ভালোবাসার ছোঁয়া অনুভব করে। নূরকে ছেড়ে দিয়ে বলে, গুড নাইট। গুড নাইট। দুজনে যার যার রুমে চলে যায়। ওদের এত সাবধানতার পরও কোনো একজনের চোখ এড়াতে পারেনি। নিজের কাজগুলোকে দ্রুত শেষ করে রুমে ছুটে আসে রিয়া রিদানের কাছে। এসে থাকে তার তৈরি হওয়া শেষ। রিয়াকে কোনো কথা বলার সুযোগ না দেই বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। এমনটা রিদান বেশ কয়েকদিন ধরেই করছে। ঠিক মতো কথা নেই, বার্তা নেই। কিছু বলতে গেলে উত্তরে হীন থাকা, কাছে গেলেই ওর থেকে দূরে সরে যাওয়া।
একবারের জন্য তাকাই পর্যন্ত না ওর দিকে, সবসময় এড়িয়ে চলা। রিদানের অবহেলা আর নিতে পারছে না ও। ওর করা ছোট ছোট যত্ন ভালোবাসাকে ধীরে ধীরে মিস করতে শুরু করেছে, যা ওকে পীড়া দিয়ে মেরে ফেলছে। আর সহ্য হচ্ছে না ওর। এভাবে কি বাঁচা যায়? রুমে বসে রিদান নিজের ল্যাপটপে কি যেন কাজ করছিল। রিয়া ওর পাশে বসে কিছুক্ষণ চেয়ে থাকে ওর মুখের দিকে। রিয়া ধীর কণ্ঠে বলে ওঠে, শুনছেন? জবাব আসে না রিদানের থেকে। রিয়া আবারও বলে, এই যে শুনছেন? এবার রিদান রিয়ার দিকে একবার তাকায়, কিন্তু কোনো কথাই বলে না। রিয়া রিদানের টি শার্টটা একটু টেনে ছেড়ে দিয়ে বলে, আমি কি কোনো ভুল করেছি? যদি ভুল করে থাকি তাহলে মাফ করে দিন। এভাবে চুপ করে থাকবেন না, প্লিজ কথা বলুন না আমার সাথে। আমি আর পারছি না, প্লিজ কিছু তো বলুন। রিদান ল্যাপটপটা রেখে সম্পূর্ণভাবে ফিরে একদৃষ্টিতে তাকিয়ে থাকে রিয়ার দিকে। রিয়াও তাকিয়ে থাকে রিদানের দিকে। এভাবেই কিছু সময় কেটে যায়। কেউই কোনো কথাই বলে না। হঠাৎই রিয়া রিদানের বুকে ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কেঁদে ওঠে। রিদানের কিছু বুঝে ওঠার আগেই ওভাবে রিয়া বলে, কেন এমন করছেন আমার সাথে? কি ভুল করেছি আমি যে কারণে আমার উপর রাগ করেছেন? আমি সব কিছু শুধরে নেব, আর কখনো এমন ভুল করব না। আমি আর পারছি না আপনার অবহেলা নিতে, ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে। প্লিজ কিছু বলুন, প্লিজ প্লিজ প্লিজ, আমি আর পারছি না। বলতে বলতে জ্ঞান হারিয়ে ঢলে পড়ে রিদানের বুকে। রিয়াকে হারিয়ে ফেলার ভয়ে রিদানের বুক ধক করে ওঠে। রিদান নানাভাবে চেষ্টা করে রিয়াকে জ্ঞান ফেরানোর কথা বলার জন্য, কিন্তু এতেও কোনো কাজ হয় না। রিয়াকে কোলে রেখেই ওর মা বাবাকে চিৎকার করে ডেকে ওঠে। সঙ্গে সঙ্গে ওরাও ছুটে আসে। এসে দেখে রিয়ার মাথা বুকে জড়িয়ে কান্না করছে রিদান। ওরাও ভয় পেয়ে যায়। রিদানের বাবা এসে রিয়ার নার্ভ ও নাকে হাত দিয়ে দেখে রিয়ার নিঃশ্বাস চলছে কিনা। নিঃশ্বাস চলছে দেখে রিদানকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে বলে, বাবা, রিদান রিয়ার কিছু হয়নি, তুই একটু শান্ত হ। রিয়া শুধু জ্ঞান হারিয়ে ফেলেছে, আমি ডাক্তারকে ফোন করছি, এক্ষুনি ও ঠিক হয়ে যাবে। কিছু সময়ের ভেতরে ডক্টর এসে দেখে যায়, সেই সাথে স্যালাইন দেয় রিয়াকে। তিনি বলেন, ঠিক মতো না খাওয়ার কারণে ও অজ্ঞান হয়ে গেছে। ভয়ের কোনো কারণ নেই, এখন ওকে ডিস্টার্ব করার দরকার নেই। কিছু সময়ের ভিতরেই ওর জ্ঞান ফিরে আসবে। সকালেই ওষুধগুলো নিয়ে এসে খাইয়ে দিবেন, রোগী একদম চাঙ্গা হয়ে যাবে। রিদানকে রেখে সকলে ওর রুম ত্যাগ করে। রিদান রিয়ার পাশে বসে ওর মাথায় হাত বোলাতে থাকে। একই সঙ্গে নীরবে দু চোখের পানি গড়াতে থাকে। রাত 12টার কিছুটা পর রিয়ার জ্ঞান ফিরে আসে। রিয়ার জ্ঞান ফিরতে দেখে রিদানের খুশি আর দেখে কে, সাথে সাথে চোখের পানি মুছে ফেলে। রিয়ার জ্ঞান ফিরতে দেখে ওর মাথার পাশে বসে চোখের পানি ফেলছে রিদান। ও কিছু বলতে যাবে তার আগেই ওর কপালে ভালোবাসার পরশ দিয়ে দেয়। আবেশে চোখ বুজে আসে ওর, ঠোঁটে ফুটে ওঠে প্রাপ্তির হাসি। রিদান ওকে বলে, তোমাকে কষ্ট দেওয়ার জন্য সরি জান, আর কখনোই তোমাকে কষ্ট পেতে দিব না। এখন থেকে শুধুই ভালোবাসবো, ভালোবেসে সকল কষ্টকে মুছে দিব। রিয়া কিছু বলতে নিবে, তখন রিদান ওর মুখে হাত দিয়ে বলে, কিছু বলতে হবে না, চুপ করে শুয়ে থাকো। রিয়া উঠে বসার চেষ্টা করতে স্যালাইনের পাইপ টান পড়ে, যে কারণে ব্যথায় আশু-চোখ শব্দ করে ওঠে রিয়া। যা দেখে রিদান বলে, দেখে দাঁড়াও, আমি উঠাচ্ছি তোমাকে। মাথার পেছনে বালিশ দিয়ে শুইয়ে দেয় রিয়াকে। রিদানের দিকে চেয়ে চেয়ে রিয়া ভাবে, কিছু সময় আগে যে মানুষটা ওর দিকে তাকাচ্ছিল না পর্যন্ত, কিন্তু এখন ওর সামান্যতম ব্যথাতেও নিজেও ব্যথিত হচ্ছেন কেন? ব্যথা যেন আমি পাইনি, পেয়েছেন উনি। রৌদ্রোজ্জ্বল বিকেলে হঠাৎ করে ঘন অন্ধকার নেমে এলো, সেই সাথে বাতাস আকাশের গর্জন। বলতে বলতে হুড়মুড়িয়ে ভারী বৃষ্টি নেমে এলো। বলতে গেলে অসময়ে হঠাৎ বৃষ্টি। বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করেছিল নূর। বাতাসের সাথে আসা পানির হালকা বিন্দু কণাগুলো যখন চোখে মুখে পড়ছিল, তখন শীতে সমস্ত দেহ কেঁপে উঠছিল। মাঝে মাঝে মেঘের গর্জন ভেসে আসছিল, সেই সাথে আকাশে আলোর ঝলকানিতে ভয়ে চোখ বুজে নিচ্ছিল। এত সবের ভিড়ে বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হলো নূরের। পাশের বারান্দায় তাকিয়ে দেখে ওর দিকে চেয়ে আছে রিত। খানিকটা লজ্জা ঘিরে নেয় নূরকে, কিন্তু এখন লজ্জা পেলে তো কাজ নেই, তাই সব লজ্জাকে দূরে ঠেলে নূর চিৎকার করে বলে, আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে, তোমার করছে না? নূরের মতো হৃদও চিৎকার করে বলে, নূর, এটা অসময়ের বৃষ্টি, এই বৃষ্টিতে ভিজতে শরীর খারাপ করবে। যা হবে সেটা পরে দেখা যাবে, এখন বলো ভিজবে কিনা। বেশি কথা বলিস না, বৃষ্টিতে ভিজতে হবে না, এখন রুমে গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড় যা। হৃদের কথা শুনে ভেঙচি কেটে রুমের ভেতরে চলে যায় নূর। এক ছুটে বাড়ির বাইরে চলে আসে নূর। বৃষ্টির পানি গায়ে স্পর্শ হতেই সমস্ত দেহে শীতল হাওয়া বয়ে যায়। নিজের দিকে তাকাতেই দেখে
বৃষ্টির পানিতে সমস্ত দেহ ভিজে জুবুথুবু হয়ে গেছে। গায়ের জামাটারও একই অবস্থা, পায়ের চামড়ার সাথে একদম মিশে গেছে। দেহের প্রতিটা ভাঁজকে স্পষ্ট ফুটে উঠেছে। ওড়নাটা দিয়ে বুকের দিকটায় মুড়ে নেওয়ার চেষ্টা করে, তবে লাভের লাভ কোনো কিছুই হয় না। ওড়নাটাও মিশে যায় নিমেষেই। ওর বড় মা বৃষ্টিতে ভিজতে দেখলে বকা দিতে পারে ভেবে নিজের রুমের দিকটায় চলে যায়। একটু আগে হৃদ নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে থাকলেও এখন নেই। তা দেখে একটু খুশি হয় মনে মনে, কেননা ওকে এই অবস্থায় দেখলে লজ্জায় শেষ থাকবে না ওর। তাই হৃদ এখানে নেই, ভালোই হয়েছে। দু চোখ বুজে নিয়ে দু হাত দুদিকে মেলে দিয়ে বৃষ্টিকে উপভোগ করার চেষ্টা করে নূর। তখনই পেছন থেকে বুকের খাঁচায় কেউ একজন জড়িয়ে নিয়ে গলায় ঠোঁট মুখ ডুবিয়ে দেয়। সেটার খুবই চেনা পরিচিত, তাই ব্যক্তিটাকে ওর চিনতে অসুবিধা হয় না। কিন্তু গলায় ঠোঁটের স্পর্শে বৃষ্টির এই হিমশীতল জলের ভেতরেও দেহের কম্পন সৃষ্টি করে ওর। কয়েক সেকেন্ড যেতে সামনে ঘুরিয়ে নিয়ে ছেড়ে দাঁড়ায় হৃদ। নূরের নিজের ভেজা দেহে আষ্টে পৃষ্ঠে থাকা জামার কথা মনে পড়তেই দু হাত আড়াআড়িভাবে দিয়ে হৃদের থেকে ঢেকে নেওয়ার চেষ্টা চালায় নূর। কিন্তু সেটা কি আদৌ সম্ভব? হৃদ নূরের কাজ দেখে কিছুটা শব্দ করে হাসে, পরক্ষণে রাগী কণ্ঠে বলে, তোকে বৃষ্টিতে ভিজতে মানা করিনি আমি। সরি। সরি? শুধু সরি? তুই অসুস্থ হয়ে গেলে আমাদের যে কষ্ট হবে বুঝিস না? এরপরও এমনটা করছিস কেন? সরি তো বললাম। সরি বললেই সব সমাধান হয়ে যায়? এখন কি তোমাকে আদর করে সরি বলতে হবে নাকি? সিরিয়াস কথার ভিতরে নূরের মজা করা মোটেই পছন্দ হয় না। ও কিছু বলতে যাবে তার আগে নূর ওর পায়ের আঙুলের ওপরে ভর দিয়ে কিছুটা উঁচু করে হৃদের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। কয়েক সেকেন্ড যেতে হৃদকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে নূর হৃদকে জড়িয়ে নেয় বুকের মাঝে। নূর ও হৃদ লুকোচুরি প্রেম ধরা পড়ে যখন নূরের বড় মা নূরের রুমে আসে নূরকে কফির কাপ দেওয়ার জন্য। রুমের ভেতরে নূরকে দেখতে না পেয়ে যখন বাইরে বেরোতে নাই, তখনই বারান্দার বাইরে দুজন দুজনকে জড়িয়ে নিয়ে থাকতে দেখে নিজেই নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিল না। রাগে দুঃখে কফির কাপটা হাত থেকে পড়ে গিয়ে শব্দ করে ভেঙে যায়, যার শব্দে দুজনে তাকায় শব্দের উৎসের দিকে। দেখে হৃদের মা ও নূরের বড় মা রুম থেকে চলে যাচ্ছেন। এতে দুজনের ভেতর প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলার ভয়ে বুকের ভেতর ধক করে ওঠে। আর এক মুহূর্ত অপেক্ষা না করে ছুটে যায় ওনার কাছে। দুজনে দু পা জড়িয়ে কান্না শুরু করে দিয়ে প্রিয় মানুষটিকে নিজের থেকে যেন আলাদা করে না দেয় তার আকুতি মিনতি জানায়। উনি শুধু বলেন, আমাকে কোনো কিছু বলে লাভ নেই। তোমাদের বাবারা আগে আসুক, তারাই দেখে নিবে তোমাদের এই ভুল না এই অপরাধের শাস্তি দিবে। যতক্ষণ না তোমাদের বাবারা আসবে ততক্ষণ আমাকে একা থাকতে দাও বলে নিজের পা ছাড়িয়ে রুমের ভেতরে চলে যান। নূর ওর বড় মায়ের কথা শুনে হৃদের বুকে মাথা দিয়ে কান্নায় ভেঙে পড়ে। হৃদ ওর মাথায় হাত বুলিয়ে দু গালে হাত রেখে বলে, তুই কোনো চিন্তা করিস না, আমি আছি না। আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আর একদম কান্না করবি না। তবুও নূরের কান্না একটুও কমে না, যেন হৃদ নূরকে বলে, আমাকে বিশ্বাস করিস না? তাহলে যা বললাম কর। এমনিতেই বৃষ্টিতে ভিজেছিস, আর এখন এভাবে কান্না করলে আরো বেশি অসুস্থ হয়ে পড়বি। এখন রুমে যা। বেশ কিছু সময় ধরে জিম রাইসাকে ফোন দিয়ে চলেছে, কিন্তু রাইসার ফোন ধরার কোনো নামই নেই। শেষে হতাশ হয়ে ফোন বিছানার সাইডে ছুঁড়ে মেরে চোখ বুজে শুয়ে থাকে। কিছু সময়ের ভেতর ওর ফোন শব্দ করে ওঠে। ফোনের স্ক্রিনে চোখ রাখতেই জিমের মন খুশিতে নেচে ওঠে। ফোন রিসিভ হতেই রাইসা বলে, ফোন দিয়েছিলি কেন? এটা কোনো কথা? কেমন আছি নেই কথায় জিজ্ঞেস করবি, তা না করে কেন ফোন দিলাম সেটা জিজ্ঞেস করছিস? আমি হতাশ, বুঝলি, পুরোই হতাশ। আমি জানি তুই ভালো আছিস, তাই ওসব জিজ্ঞাসা করার কোনো মানেই হয় না। তার থেকে বড় কথা, একদম ন্যাকামি করবি না। তুই তো আর এমনি এমনি ফোন দেওয়ার মানুষ না। যা বলা সোজা সুজি বল, আমার টাকা যাচ্ছে। তাহলে আমি কল করি? লাগবে না। এখন কি আসল কথা বলবি? বলছি, বাইরে বৃষ্টি হচ্ছে তাই। কেন, তুই কি দেখতে পাস না বৃষ্টি হচ্ছে কি না? পাই তো। এই বৃষ্টির দিনে তোর কি আমার প্রতি কোনো ফিলিংস কাজ করছে না? না, করছে না। কিন্তু আমার তো করছে, ফিলিংসের বন্যা বয়ে যাচ্ছে। তাহলে তুই যা, তোর ফিলিংসের বন্যায় ডুবে মর। না রে, মরবো না। একটা আফসোসের বিষয় কি জানিস, আমার কপালটা এতই খারাপ যে তোর মতো একটা গার্লফ্রেন্ড জুটেছে আমার, যে আমাকে একটু ভালোবাসে না। না, বাসি তো নাই। আমি কেন তোকে ভালোবাসতে যাব? রাইসা মজা করতে গিয়ে কি থেকে কি বলে ফেলেছে বুঝতে পেরে কিছু বলার আগেই জিম শান্তভাবে বলে, সত্যি কি আমাকে তুই ভালোবাসিস না?
জিমের কথা শুনে রাইসার বুকে ধক করে ওঠে। যে সবসময় হাসি ঠাট্টা ফাজলামিতে মেতে থাকে তার এমন শীতল কণ্ঠে রাইসার মনে ঝড় বইতে শুরু করে দেয়। রাইসার চোখ বেয়ে পানি ঝরতে শুরু করেছে। ওভাবেই বলে, আমি তোকে অনেক ভালোবাসি রে, তোর থেকেও বেশি। কথাটা তোকে ওভাবে বলতে চাইনি রে, মুখ ফসকে বেরিয়ে গেছে, মাফ করে দে। এই কথা তোকে আর কখনোই বলবো না। যদি আমাকে তুই সত্যিই ভালোবাসিস না তাহলে এই কথা আমাকে কখনোই বলতে পারতি না। তুই বিশ্বাস কর আমি। রাইসা সম্পূর্ণ কথা শেষ করার আগে টুট টুট শব্দ করে ফোনটা কেটে যায়। জিম ফোন কেটে দিয়েছে বুঝতে পেরে আরো বেশি কান্নায় ভেঙে পড়ে। পরপর কয়েকবার কল দেয় জিমকে, কিন্তু ফলাফল শূন্য। ফোনে বারবার অচেনা এক মেয়ের কণ্ঠস্বর শোনা যাচ্ছিল, যে বলছিল আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, একটু পর আবার ডায়াল করুন। যতবার কথাটা কানে যাচ্ছে ততবারই বুকের ভেতর অজানা ভয়ে সবকিছু দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে। দু হাতে ফোন বুকের সাথে চেপে ধরে হাউমাউ করে কান্না করতে থাকে রাইসা। বৃষ্টি থেমে গেছে সন্ধ্যা নামার কিছুটা আগে। সাথে সাথে মেঘের ঘনঘটা কেটে গিয়ে আকাশ তার স্বাভাবিক রূপ ধারণ করেছে। রাত গড়িয়েছে অনেকটাই। সেই সাথে নূরের গায়ের তাপমাত্রা বেড়ে 102 ডিগ্রিতে গিয়ে থেমেছে। অসময়ে বৃষ্টিতে অতিরিক্ত ভেজার ফল। এখন কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছে নূর। একটু আগে ওর বড় মা এসে গা মুছে দিয়ে কপালে জলপট্টি দিয়ে চলে গেছে নূরের জন্য খাবার ও ওষুধ নিয়ে আসতে। তার রাগটুকু মায়ের মমতার কাছে ঠুনকো হয়ে দূরে পালিয়ে গেছে। সন্তানের অসুস্থতায় সবকিছু ভুলে ছুটে এসেছেন তিনি। নূরের বাবা ওর মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হৃদও একটু আগে ছিল নূরের পাশে, কিন্তু বেশি সময় থাকতে পারেনি ওর মায়ের চোখ রাগানি দেখে। এখন নিজের রুমে গিয়ে পায়চারি করছে। উনি নূরের রুমে প্রবেশ করে নূরের বাবাকে বলে, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি নূরকে খাবার খাইয়ে ওষুধ খাওয়াচ্ছি, সকাল হতেই সুস্থ হয়ে যাবে। তিনি কোনো কথা না বলে নূরের মুখের দিকে এক পলক তাকিয়ে নিজের রুমে চলে যায়। নূরের বড় মা নূরকে তুলে মাথার পেছনে দিয়ে বসিয়ে দেয়। নূরকে খাইয়ে দিতে গেলে খাবে না বলে বাহানা দিতে শুরু করে। তিনি অনেকটাই কষ্টের পর কয়েক লকমা খাবার খাইয়ে দিতে সক্ষম হন। ওষুধ খাওয়ানোর সময়ও একই কাহিনী, কিছুতেই খাবে না। কিন্তু খাবে না বললেই কি তিনি সেই কথা শোনার জন্য অপেক্ষা করে আছেন নাকি? মোটেই না। ওষুধ মুখে ভরে নিয়ে পানি মুখের সামনে ধরলে এক চুমুক দিয়ে ওষুধ সাবার করে পেটের ভেতর। এরপর মাথার পেছনে থেকে বালিশ সরিয়ে দিয়ে বিছানায় শুতে সাহায্য করেন। কাঁথাটা ভালো করে মুড়িয়ে দিয়ে নূরের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। ঘুমের ওষুধ দেওয়ায় কিছু সময়ের ভেতরে ঘুমের দেশে চলে যায় নূর। এরপর তিনিও ঘুমিয়ে পড়েন নূরের পাশেই। মাঝরাতে হৃদ নূরের রুমে উকিঝুঁকি মারে। ওর মাকে নূরের সাথে ঘুমোতে দেখে প্রথমে ভেতরে না গিয়ে ফিরে আসতে চায়। পরকালে ভাবে তিনি তো ঘুমিয়ে আছেন, ও ভেতরে গেলে তো আর তিনি বুঝতে পারবে না। তাই ভেতরে গিয়ে নূরের পাশে বসে আদর করে দেয়। বেশি সময় থাকলে ধরা খেতে পারে ভেবে কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে আবার নিজের রুমে চলে আসে হৃদ। হৃদ রুম থেকে চলে গেলে চোখ খুলে তাকায় হৃদের মা। তিনি একটু আগে উঠেছিলেন নূরকে দেখার জন্য, তাই হৃদের আগমনটা বুঝতে তার বেগ পেতে হয়নি। হৃদ কি করে দেখার জন্য চোখ বুজে ঘুমানোর অভিনয় করে। হৃদের কাজে তিনি রাগ করবেন নাকি হাসবেন ভেবে পায় না। তার ছেলেটা নূরকে কতটা ভালোবাসলে তিনি পাশে থাকা সত্ত্বেও নিজের প্রিয়জনকে এক নজর দেখার জন্য এমন কাজ করতে পারে ভেবে খুশি হন। এরপর কিছু একটা ভেবে ঘুমিয়ে পড়েন। সেই বিকেল থেকে একের পর এক কল করেই চলেছে রাইসা। প্রতিবারই হতাশ হয়ে চোখের জল মুছে আবারও কল করেই যাচ্ছে। রাত 11টার দিকে ফোনে কল ঢোকে। কলটা রিসিভ হওয়াতে প্রশান্তির বাতাস বয়ে যায় রাইসার ভেতরে। সঙ্গে সঙ্গে রাইসা বলে, যত দ্রুত পারিস আমার বাড়ির সামনে আয়। কথাটা বলে কল কেটে দিয়ে ফোনটা বন্ধ করে দিয়ে জানলার পাশে বসে অপেক্ষা করতে থাকে জিমের আসার জন্য। ও ভেবে নেয় ওকে কান্না করানোর শাস্তি জিমকে আজ পেতেই হবে। এদিকে জিম কানের কাছ থেকে ফোন নামিয়ে ভাবছে কি হলো এটা, আর তখনই রাইসার করা কলের নোটিফিকেশনগুলো এক এক করে আসতে শুরু করে। এত নোটিফিকেশন দেখে অবাক হয়ে যায় জিম। সেই সাথে দোয়া দুরুদ পড়ে রাইসার সাথে দেখা করার জন্য ওর বাবার মোটর বাইকটা নিয়ে বেরিয়ে পড়ে। আধ ঘন্টারও বেশি সময় বাইক চালানোর পর রাইসার বাড়ির সামনে এসে দাঁড়ায় জিম। বাইক থামিয়ে ফোনের ফ্ল্যাশ লাইট অন করে তাকায় রাইসার বাড়ির দিকে। দেখে কে যেন একটি জানলার কাছে থেকে সরে গেল। ওটা যে রাইসা ছিল বুঝতে আর বাকি রইল না। কয়েক সেকেন্ড পরই বাড়ির মেন দরজা খুলে বের হয়। এক ছুটে জিমের ওপর ঝাঁপিয়ে পড়ে কান্নায় বুক ভাসিয়ে দেয় নিমেষেই। জিম রাইসার মাথায় হাত বুলিয়ে দিয়ে হেসে হেসে বলে, এই পাগলি, এভাবে কান্না করছিস কেন?
এভাবে কি কান্না করে কেউ? রাইসা ওভাবেই ফুপিয়ে ফুপিয়ে কেঁদে কেঁদে বলে, হ্যাঁ আমি করি। এখন কেন কান্না করতে মানা করছিস? যখন কষ্ট দিস তখন মনে ছিল না এই কথা? আমি তোকে কেন কষ্ট দিতে যাব? তাহলে কি আমি এমনি এমনি কান্না করছি? তখন যদি তুই আমার উপর রাগ করে কল কেটে না দিতি তাহলে কি আমি কান্না করতাম? আমার ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল। জানিসই তো বাংলাদেশের কারেন্টের অবস্থা। একটু গাছের পাতা এপাশ থেকে ওপাশ সরে গেলে ঠাস করে কারেন্টটা চলে যায়। গাছের পাতা আগের জায়গায় আসলেও কয়েক ঘন্টায়ও কারেন্ট আর আসে না। কারেন্ট নেই বলে একটা দোকানে চার্জে দিয়েছিলাম মোটা অঙ্কের টাকার বিনিময়ে। আর ফোন খুলতেই তোর কল পেলাম, আর আসে সাথেই আমার জান পাখিটার কাছে ছুটে এলাম। একটা কথা বল, তুই কি ভয় পেয়েছিলি আমায় কিছু করে না ফেলি এই ভয়ে? রাইসা জিমকে ছেড়ে দিয়ে একটু দূরে দাঁড়িয়ে অভিনয়, বই গেছে তোকে নিয়ে ভয় পেতে। তাহলে চোর চোখগুলো ফুলিয়েছিস কার জন্য কান্না করে? আমি কেন অন্যের জন্য কান্না করতে যাব? আর যদি করেই থাকি তাহলে আমার একটা গাধা আছে, ওর জন্যই করেছি, যে আমাকে শুধু শুধুই কষ্ট দেয়। জিম রাইসার দিকে এগিয়ে এসে রাইসার 2 হাত নিজের হাতে বন্দি করে নেয়। এখন একটু আত্মকষ্ট সহ্য করে নে, তারপর তোকে আমি বিয়েটা করে নিই, তখন না হয়ে দিনের 24 ঘন্টায় আদরে আদরে ভরিয়ে রাখবো। তখন শুধুই আদর চলবে, নো কষ্ট। তুই যে সবসময় উল্টাপাল্টা কাজ করার মতলব নিয়ে ঘুরিস, এটা অন্য কেউ না বুঝলেও আমি ঠিকই বুঝি, তাই এখন এসব ছাড়। আমি কি একাই আদর করব নাকি তুইও তো আদর করবি? তাহলে আমাকে দোষ দিচ্ছিস কেন? আমি তোকে দোষ দেইনি, যা সত্য তাই বলেছি। তাছাড়া আমার দেখা সবচেয়ে বড় লুচ্চা তুই। এ কথা তুই বলতে পারলি? আমি কি একবারও বলেছি ওড়না ছাড়াই তোকে সবচেয়ে বেশি ভালো লাগে? একদম পুরোই হট অ্যান্ড টেস্টি। কি বলেছি? বলিনি তো। তাহলে আমি লুচ্চা হলাম কি করে? জিমের কথায় রাইসা নিজের দিকে তাকিয়ে দেখে রাইসার সাথে সাথে বুকে হাত দিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলে, আমার গায়ে ওলনা নেই, এটা আগে বললি না কেন? এখন সবকিছু দেখে নিয়ে বলছিস আমি ওলনা আনিনি। তুই আসলেই লুচ্চা। আজকের মতো বেঁচে গেলি, পরবর্তীতে তোকে একবার কাছে পাই, তারপর বুঝিয়ে দেব আমি হট নাকি অন্য কি। রাইসাকে কথা শেষ করতে না দিয়ে জিম রাইসাকে টেনে বুকের সাথে মিশিয়ে নিয়ে রাইসার কপালে সময় নিয়ে ঠোঁট বসিয়ে দেয়। রাইসা ওর প্রিয় মানুষটির ছোঁয়া চোখ বুজে অনুভব করে। জিম রাইসার 2 গালে হাত রেখে ওর চোখের দিকে তাকিয়ে বলে, আমি তোকে বলেছিলাম না আমি তোকে ভালোবাসি নিজের থেকেও বেশি। এ কথা যেমন সত্যি, আর এটাও সত্যি যে আমি তোর দেহের দিকে তাকাইনি। যে চোখে তুই তোর জন্য ভালোবাসা দেখতে পাস, সে চোখ তোর দিক মোহভরা দৃষ্টি পড়বে না। আর যদি পড়েও, সে চোখে শুধুই তোর জন্য ভালোবাসাই দেখতে পাবি। রাইসা জিমের বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি জানি তো তুই কখনোই এমন কাজ করবি না। আমি জানি আমার জন্য তুই কখনোই ভুল মানুষ হতে পারিস না। আমার ভালোবাসা কখনোই ভুল হবে না, আর না কখনো হতে দিব আমি। অনেক রাত হলো, ভিতরে যা। আর একটু থাক না প্লিজ। ওরা আরো একটু শক্ত করে জড়িয়ে নেয় একে অপরকে, অনুভব করে তাদের প্রিয় মানুষটার ভালোবাসা। এভাবেই কিছু সময় কেটে যায়। অতঃপর যেভাবে এসেছিল সেভাবেই নিজ নিজ ঠিকানায় চলে যায়। সকাল হতে হৃদের মা সকলের জন্য সকালের নাস্তা বানাতে শুরু করে। একটু পর ঘুম ঘুম চোখে নূর এসে ওনাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, কি করছো বড় মা? কি আর করব, তোদের জন্য সকালের নাস্তা বানাচ্ছি। কথা শেষে নূরের দিকে ফিরে ওর কপালে হাত দিয়ে দেখে ন্যান এখনো জ্বর আছে কিনা। কিছুটা উন্নতি দেখে বলে, আলহামদুলিল্লাহ, আশা করছি আজকের ভিতরে জ্বরটা পুরোপুরি কমে যাবে। এখন যা গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি এক্ষুনি টেবিলে খাইতে দিব। যাচ্ছি আমার লক্ষ্মী বড় মা। তুই যে তোর বড় মাকে শাশুড়ি মা বানানোর মতলব করছিস, তুই অসুস্থ ছিলি বলে কাউকে এখনো বলিনি। এর জন্য ভাবিস না কেউ জানতে পারবে না। খাবার টেবিলে বসতে বসতে নূরের বাবা বলে, কিসের কথা বলছো ভাবি? নূর তাকায় ওর পেছনে টেবিলে বসে থাকা ওরই বাবার দিকে, তারপর ওর বড় মার দিকে করুণভাবে তাকিয়ে বোঝায় যেন কিছু না জানায় ওর বাবাকে, নয়তো অনেক কষ্ট পাবেন উনি। তখনই ওর মাথায় আরও একটা কথা ঘুরতে থাকে। ওদেরকে কাল ওভাবে দেখেও তখন বড় মা কষ্ট পেয়েছিল। কি করে কষ্ট দিল ওর নিজের মায়ের মতো বড় মাকে? কথাটা ভাবতেই চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে নিচে পড়ে যায়। এদিকে বড় মা নিজের কাজে মন দিয়ে বলে,
তেমন কিছু না। তারপর নূরের দিকে তাকিয়ে দেখে নূর নিজের চোখের পানি মুছছে। তিনিও আর চোখে জমে থাকা পানিটুকু মুছে একটা প্লেটে রুটি ও অন্য একটা বাড়িতে সবজি সাজিয়ে নূরের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এগুলো তোর বাবাকে দিয়ে ফ্রেশ হয়ে আয়। নূর বলে মাথা নিচু করে প্লেট হাতে নিয়ে ওগুলো ওর বাবার কাছে দিয়ে নিজের রুমের দিকে যাওয়ার সময় হৃদের সামনে পড়ে যায়। তখনই আবারও গাল বেয়ে পানি গড়িয়ে পড়ে, যা দেখে হৃদের মলিন মুখ আরও মলিন হয়ে পড়ে। হৃদ বাইরে যেতে নিলে ওর চাচা ও বাবা একের সাথে বলে নাস্তা খেতে বসার জন্য। তাদের কথায় সেও বসে যায় একটা চেয়ার টেনে। হৃদের জন্য খাবার দেওয়ার সময় হৃদ ওর মায়ের চোখাচোখি হয়। সাথে সাথে নিজের করা কাজের কথা মনে হতেই লজ্জায় চোখ নামিয়ে নেয় হৃদ। ওর মা বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।